ব্যাংক ডাকাতিকে বলা হয় অলাভজনক একটি পেশা। দল বানাও, অস্ত্র জোগাড় করো, তারপর বন্দুক দেখিয়ে অর্থ নিয়ে পালাও। ব্যাংক ডাকাতি করে পালিয়ে থাকাও কঠিন কাজ। পরিসংখ্যান বলছে ব্যাংক ডাকাতির সাফল্যের হার খুবই কম। তার মানে এই নয় যে ব্যাংক ডাকাতি কমে গেছে, বরং ব্যাংক ডাকাতির পদ্ধতিই বদলে গেছে। এই যে ঋণ নিয়ে আত্মসাৎকে যদি নতুন যুগের ব্যাংক ডাকাতি বলি, ভুল হবে। ব্যাংক ডাকাতির আরও এক ধরন কিন্তু আছে। এই কৌতুকটা তো সবাই জানেন। আগে ডাকাতেরা ব্যাংকে গিয়ে গিয়ে ডাকাতি করত, তাতে ডাকাতদের খুব কষ্ট হতো। এরপর তারা সবাই মিলে একটা বুদ্ধি করে নিজেরাই একটা ব্যাংক তৈরি করে ফেলল। তারপর সব মানুষ এই ব্যাংকে টাকা রাখা শুরু করলো, আর ডাকাতেরা ব্যাংকে বসেই তাদের ডাকাতি চালাতে লাগলো। বাংলাদেশ তো আরও এক ধাপ উপরে। এখানে নিজেদের কষ্ট করে ব্যাংক বানাতেও হয় না, অন্যের বানানো ব্যাংক দখল করাই অনেক সহজ। আর এর সঙ্গে তো ডাকাতি ফ্রি। আজ কথা বলবো এই ব্যাংক দখল ও ডাকাতি নিয়েই। প্রাইম ব্যাংক, অর্থনীতি অনর্থনীতিতে আজকের বিষয় বিনা বন্দুকই এখন ব্যাংক ডাকাতি। বন্দুকের যুগেই ফিরে যাই। 1993 সালের 8 এপ্রিল, দিনটি ছিল বৃহস্পতিবার। হুমায়ুন জহির থাকতেন ধানমন্ডির 8 নম্বর রোডের 33 নম্বর বাড়িতে, পাশে আভানি মাঠ। বাসা থেকে বের হয়েছিলেন সকাল 7:30টায়। বাসা থেকে যান নিউ এলিফ্যান্ট রোড নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান অনন্ত প্লাজায়। 8 ঘন্টা পরেই আবার বাসায় ফিরে আসেন। বাসায় তখন 2 যুবক। সাহেবের চিঠি আছে বলে তারা গৃহকর্মীকে জানান। এর মধ্যেই ফিরে এসেছিলেন হুমায়ুন জহির। চিঠি আছে শুনে গাড়ি থেকে নেমে ওই 2 যুবকের কাছে আসেন। চিঠি হাতে নিয়ে খুলে দেখেন একটি সাদা কাগজ, কোনো কিছুই লেখা নেই। আর ঠিক তখনই একদম কাছ থেকে রিভলভার থেকে 2টি গুলি করা হয়। এরপর পালিয়ে যাওয়ার সময় রিভলভার সহ ধরা পড়েছিলেন ফজলুর রহমান তন্ময় নামের এক যুবক। হুমায়ুন জহির ছিলেন বেসরকারি ব্যাংক ইউসিবিএল এর ভাইস চেয়ারম্যান। এই ঘটনায় হুমায়ুন জহিরের শ্বশুর জহিরুল হক আওয়ামী লীগের সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। পুরো হত্যাকাণ্ডটি হয়েছিল ইউসিবিএল ব্যাংকের কর্তৃত্ব দখলকে কেন্দ্র করেই। 1983 সালে প্রতিষ্ঠিত ব্যাংকটির উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হুমায়ুন জহির এবং আখতারুজ্জামান বাবু। নিজের ব্যাংক থেকে অর্থ আত্মসাতের জন্য 1992 সালে বাংলাদেশ ব্যাংক আখতারুজ্জামান বাবুকে ইউসিবিএল এবং জনতা ইন্স্যুরেন্সের পরিচালক পদ থেকে 3 বছরের জন্য অপসারণ করে। তখন হুমায়ুন জহির ইউসিবিএল এর ভাইস চেয়ারম্যান, এছাড়াও ছিলেন জনতা ইন্স্যুরেন্সের আইন উপদেষ্টা। মামলার এজাহার অনুযায়ী এই ঘটনার জন্য আখতারুজ্জামান বাবু হুমায়ুন জহিরকে টেলিফোনে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। এরপর আখতারুজ্জামান বাবু একই বছরের 5 মে আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন পেয়ে বিদেশে পালিয়ে যান। তখন ক্ষমতায় ছিল বিএনপি সরকার। তিনি দেশে ফিরে এসেছিলেন 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে। সেই আখতারুজ্জামান বাবু আবার ইউসিবিএল ব্যাংক দখলের চেষ্টা করেন 1999 সালের 26 আগস্ট। তখন আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। মতিঝিলের ফেডারেশন ভবনে ছিল ইউসিবিএল প্রধান কার্যালয়। তখন আমি ইত্তেফাকে সাংবাদিকতা করি। অর্থনীতির সাংবাদিক হিসাবে নিয়মিতই যেতে হতো ওই ভবনে। সেদিন ছিল পরিচালনা পর্ষদের সভা। 3:30টার দিকে অস্ত্রসহ 50 জন সহ ব্যাংকে আসেন আখতারুজ্জামান বাবু। সেই দলে আখতারুজ্জামান বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদও ছিলেন। পরদিন সব পত্রিকার শিরোনাম ছিল অস্ত্রের মুখে আখতারুজ্জামান বাবুর ইউসিবিএল দখল। তখন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন জাফর আহমেদ চৌধুরী। তিনিও আওয়ামী লীগের রাজনীতি করতেন। আর আখতারুজ্জামান চৌধুরী বাবু তখন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। আখতারুজ্জামান বাবু ও তার দলবল সভা রুমে ঢুকে পরিচালকদের গালিগালাজ ও মারধর করেন। পরে অস্ত্রের মুখে ব্যাংকের পরিচালকের কাছ থেকে টাইপ করা কাগজে সই আদায় করেন। সবচেয়ে বেশি মারধরের শিকার হয়েছিলেন চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী। কেবল মারধর নয়, তাকে প্রায় বিবস্ত্রও করা হয়েছিল। এ সময় বাইরে পুলিশ থাকলেও তার নিষ্ক্রিয় ছিল। এরপরই আখতারুজ্জামান চৌধুরী বাবু নিজেকে ব্যাংকের চেয়ারম্যান দাবি করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান। জাফর আহমেদ চৌধুরী ওই দিন সাংবাদিকদের বলেছিলেন, হুমায়ুন জহিরকে হত্যার মধ্য দিয়ে যে বিরোধ শুরু, এই হামলা তারই জের। ঘটনা নিয়ে মামলা করেছিলেন ব্যাংকের 3 জন পরিচালক। এর মধ্যে জাফর আহমেদ চৌধুরী এজাহারে বলেছিলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়
এবং পরিচালক পদ থেকে ইস্তফাপত্রে সই নেয়। আর সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার বুকে পিস্তল ঠেকিয়ে আরও বেশ কিছু কাগজে সই করিয়ে দেন। 3 পরিচালকের দায়ের করা এজাহার অনুযায়ী আসামি ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রামের মাবুদ সওদাগরের পুত্র খোরশেদ আলম, চট্টগ্রামের আব্দুল কাদের এবং চট্টগ্রামের চিরা আকবর। পরদিন জাফর আহমেদ চৌধুরীর নেতৃত্বে ব্যাংকের পরিচালকেরা তৎকালীন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তিনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন, সম্পূর্ণ ঘটনার 2টি দিক রয়েছে, একটি হলো অর্থনৈতিক দিক, অপরটি রাজনৈতিক। অর্থনৈতিক বিষয়গুলো দেখার জন্য বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে, আর রাজনৈতিক দিকটি দেখবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দখল করলেও শেষ পর্যন্ত আদালতের আদেশে আখতারুজ্জামান বাবু ইউসুবের চেয়ারম্যান পদে থাকতে পারেননি। তখনও কিন্তু হুমায়ুন জহির হত্যাকাণ্ডের মামলাটি বিচারাধীন। 1999 সালের 4 আগস্ট এই মামলার রায়ের দিন ধার্য ছিল, কিন্তু বিচারক বিব্রত বোধ করায় রায় দেওয়া হয়নি। এর 22 দিন পর ইউসুবেল ব্যাংক দখল করতে হামলা চালান তিনি। পরে 2001 সালের জানুয়ারিতে হুমায়ুন জহির হত্যা মামলা থেকে খালাস পান। ক্ষমতায় তখন আওয়ামী লীগ সরকার। অবশেষে আখতারুজ্জামান বাবু ইউসুবেলের চেয়ারম্যান হতে পারেন 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে। 2012 সালে মৃত্যুর আগ পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এই ব্যাংকে তখন পার্টেক্স গ্রুপও ছিল, কিন্তু 2017 সালে তাদেরও ব্যাংক ছেড়ে যেতে বাধ্য করা হয়। এরপর চেয়ারম্যান হন রুকমিলা জামান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তখন ভূমি প্রতিমন্ত্রী। সেই থেকে ব্যাংকটি পুরোপুরি এই পরিবারের দখলেই ছিল। সেই দখলমুক্ত হয় 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের বিদায়ের পরে। আর এখন তো কয়েক হাজার কোটি টাকা পাচারের জন্য আন্তর্জাতিকভাবে কুখ্যাতি অর্জন করেছে এই পরিবারটি। লন্ডনেও তদন্ত চলছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে। এখন আলবার স্প্যাজিয়ারির গল্পটি না বললেই নয়। 1976 সালে ফ্রান্সের সোসিয়েতে জেনারেল ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে এক দুর্ধর্ষ ডাকাতির জন্য তিনি এখনও বিখ্যাত। স্প্যাজিয়ারি ও তার সঙ্গীরা ব্যাংকের ভল্ট থেকে কোটি কোটি ফরাসি ফ্রাঁ, স্বর্ণ ও গয়না চুরি করেছিলেন। তারা ভল্টে ঢুকে খাওয়া দাওয়া করেন, সঙ্গে মদ্যপানও করেন। তারপর লুট করে বের হওয়ার সময় স্প্যাজিয়ারি ভল্টের দেয়ালে লিখে যান সেই বিখ্যাত বাক্যটি, কোনো অস্ত্র নয়, কোনো ঘৃণা নয়, কোনো সহিংসতা নয়। বাংলাদেশেও ব্যাংক দখল করতে এখন আর অস্ত্র লাগে না, সহিংসতা হয় না, বরং সুবোধ বালকের মতো সবাই বিনা প্রতিবাদে পদত্যাগপত্রে সই করে আস্তে সরে পড়েন। এক্ষেত্রে লাগে কেবল সরকারের সমর্থন আর গোয়েন্দা সংস্থার সহায়তা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি, আর সেই নামটি হলো মোহাম্মদ সাইফুল আলম মাসুদ বা এস আলম। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এই নামটি আমাদের আজীবন মনে রাখতে হবে। ইসলামী ব্যাংক দখল হয়েছিল 2017 সালের 5 জানুয়ারি। তৎকালীন সরকার প্রধানের নির্দেশে প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদপ্তর বা ডিজিএফআই এর প্রত্যক্ষ হস্তক্ষেপে ইসলামী ব্যাংক দখল করেছিলেন এস আলম। আর বাংলাদেশ ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সব দখলের অনুমোদন দিয়ে এর আইনগত ভিত্তিও দিয়েছিল। এর পুরস্কারও পেয়েছিলেন তৎকালীন গভর্নর ফজলে কবির। বয়সের নিয়ম বদলে তাকে গভর্নর পদে রেখে দেওয়া হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে এই এস আলম হচ্ছেন সেই আখতারুজ্জামান চৌধুরী বাবুর বড় বোনের ছেলে, অর্থাৎ পুরোটাই মামু ভাগ্নের বিষয়। নিঃসন্দেহে ভাগ্নে অনেক বেশি স্মার্ট, অথবা বলা যায় মামার কাছ দেখে শিক্ষা নিয়েছেন। তারপর বিনা বন্ধুকে কিভাবে ব্যাংক দখল করা যায় তা দেখে দিয়েছেন। এজন্য যারা সহায়তা করেছে তাদের কত টাকা দিতে হয়েছে সেটি একটি বড় প্রশ্ন। অবশ্য এই বিনিয়োগ ঠিকই তুলে নিয়েছিলেন তিনি। যেমন সাবেক গভর্নর আহসান এস মনসুরের দেওয়া তথ্য অনুযায়ী দখলের পর ব্যাংক খাত থেকে প্রায় $17 বিলিয়ন সরানো হয়। এস আলম একাই অন্তত $10 বিলিয়ন নিয়েছে। ইসলামী ব্যাংকের পরে 2017 সালের নভেম্বরেই সোশ্যাল ইসলামী ব্যাংকও একইভাবে দখল করেছিলেন এস আলম। পার্থক্য হচ্ছে সেবার রেডিসন ব্লু হোটেলের পরিবর্তে মালিকানা পরিবর্তনের ঘটনাটি ঘটেছিল আরেক 5 তারকা হোটেল ওয়েস্টিনে। এভাবে এক এক করে এস আলম গ্রুপের মালিকানা এসেছিল 6টি ব্যাংক।
এস আলমের ব্যাংক দখলের একটা সহজ পাঠ আছে। আইন অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে বাধ্য। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে 2% শেয়ার থাকলে পরিচালনা পর্ষদের সদস্য হওয়া যায়। সেই শেয়ার কিনেই মূলত দখলের কাজটি শুরু করা হয়। এই জন্য অবশ্যই শেয়ার বাজার ও বাংলাদেশ ব্যাংকের সহায়তার প্রয়োজন হয়। গুরু থাকলে গুরু মারা শিষ্যেরও দেখা মেলে। এস আলমের সেই শিষ্য ছিলেন প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদার। পিকে হালদার একসময় এস আলম গ্রুপের মালিকানায় থাকা এনআরবি গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনিও প্রথমে নামে বেনামে অনেকগুলো কোম্পানি খুলেছিলেন। তারপর এসব কোম্পানি শেয়ার বাজার থেকে কিনতে থাকে পিপলস লিজিংয়ের শেয়ার। তারপর একদিন এর মালিকানায় চলে এলেন তিনি। একই পদ্ধতিতে তার দখল করা আরও 3 প্রতিষ্ঠান ছিল: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। দখল করা এসব আর্থিক প্রতিষ্ঠান থেকে পরে তিনি ঋণের নামে টাকা সরিয়ে নেন, এমনকি দেশের বাইরেও অর্থ পাচার করে কোম্পানি খোলেন। এসব কাজে তাকে সব ধরনের সমর্থন ও সহায়তা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তৎকালীন নেতৃত্বের একটি অংশ। পরে 2019 সালে দখল করা এসব আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হতে শুরু করলে পিকে হালদার ভারতে পালিয়ে যান। আপনাদের মনে আছে, আমরা প্রথম আলোতে 2022 সালে ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম। সেই নভেম্বর মাসেই ইসলামী সহ 3টি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 3,000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল। এবার আরেকটি ভয়ঙ্কর নভেম্বরের ঘটনা বলি। দেশের বাইরে মলদোভা হচ্ছে ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশের একটি। এই দেশে ইলান শোন নামে একজন প্রভাবশালী সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিলেন। সহজ ভাষায় বললে তিনি মলদোভার এস আলম। 2014 সালের 24 থেকে 26 নভেম্বর মাত্র 3 দিনে মলদোভার 3টি ব্যাংক থেকে প্রায় $100 কোটি ঋণের নামে তুলে নিয়ে পাচার করেছিলেন। এই অর্থ দেশটির মোট জিডিপির 8%। এই 3 ব্যাংক হচ্ছে বানকা দে ইকোনমি, ইউনিব্যাংক ও বানকা সোসিয়ালা। প্রথম ব্যাংকটি ছিল সরকারি মালিকানায়, পরেরটির মালিক ইলানশোর ঘনিষ্ঠরা, আর ইলানশোর বানকা সোসিয়ালার মালিক হন 2013 সালে। পুরো ঘটনাটি ঘটে মলদোভার নির্বাচনের ঠিক 1 সপ্তাহ আগে। ঘটনা জানাজানি হলে ব্যাংক 3 থেকে বাঁচাতে সরকার $87 কোটি সহায়তা দিতে বাধ্য হয়। এটিকে শতাব্দীর সেরা চুরি বলা হয়। সরকার পতন, মামলা, জেল, পদত্যাগ ও বরখাস্ত সহ নানা ঘটনার পরে সেই ইলানশোর প্রথমে ইসরায়েলে পালিয়ে যান। তবে এখন তিনি রাশিয়ার আশ্রয়ে আছেন, অর্থাৎ কোনোভাবেই আর দেশে ফিরতে পারেননি। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই তুলি। এই যে যারা এভাবে ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করলো, তারা কি আবার ফিরে আসবে? বিশেষ করে গত 11 এপ্রিল বাংলাদেশ ব্যাংক রেজুলেশন আইন সংশোধিত আকারে পাশ হওয়ার পরে এ নিয়ে জোর আলোচনা হচ্ছে। বলা হচ্ছে বিশেষ কারোর জন্যই আইনের এই সংশোধন। সবচেয়ে বড় প্রশ্ন, যারা ব্যাংক দখল করে ব্যাংকগুলোকে দেউলিয়া করলো, তাদের হাতে কি আবার ব্যাংক ফিরে দেওয়া উচিত? এই অবস্থায় অন্যরা কি করে? উদাহরণ হচ্ছে ইউক্রেন। বাংলাদেশ আইন সংশোধন করে যা করেছে, ইউক্রেন করেছে ঠিক তার উল্টোটা। ইউক্রেনের সবচেয়ে বড় ব্যাংক ছিল প্রিভাত ব্যাংক। ইউক্রেনের আর্থিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল এই ব্যাংকটি। 2016 সালে ইউক্রেন সরকার ব্যাংকটি জাতীয়করণ করতে বাধ্য হয়, কারণ প্রিভাত ব্যাংক থেকে প্রায় $200 কোটি সরিয়ে নেওয়ার ঘটনা ধরা পড়ে। এই ব্যাংকের মালিক ছিলেন ইউক্রেনের প্রভাবশালী অলিগার্ক ইহোর কলোময়স্কি। তদন্তে দেখা গেছে ঋণের বড় অংশই ছিল ভুয়া। যথারীতি সব অভিযোগ অস্বীকার করে ব্যাংকটি আবার ফিরে পেতে কলোময়স্কি আদালতে যান। প্রথমে ইউক্রেনের একটি আদালত প্রিভাত ব্যাংক জাতীয়করণকে অবৈধ ঘোষণা করেছিল। পরে সরকার আপিল করলে জাতীয়করণ বহাল থাকে। এরপরে 2020 সালে ইউক্রেনের সংসদ একটি নতুন ব্যাংক আইন পাশ করে, যাতে সাবেক মালিকেরা আদালতের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে উদ্ধার করা ব্যাংকের নিয়ন্ত্রণ ফেরত দিতে না পারেন। আইএমএফও এই আইনকে সমর্থন করে। আইনটির মূল কথা ছিল, কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংকে দেউলিয়া ঘোষণা বা রাষ্ট্রীয়ভাবে উদ্ধার করলে পরে আদালত সেই সিদ্ধান্তে ত্রুটি পেলেও ব্যাংকটি আগের মালিকদের ফেরত দেওয়া যাবে না।
তারা শুধু আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারবে। এই আইনের বিরুদ্ধেও মামলা করেছিল কলোময়স্কি। তবে 2025 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সুপ্রিম কোর্ট কলোময়স্কির আপিল খারিজ করে দেয়। তারা জানায় প্রিভাত ব্যাংক আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না এবং জাতীয়করণের সিদ্ধান্ত বহাল থাকবে। এই আইনটির নাম কি জানেন? কাগজে কলমে এটি হচ্ছে 590 নম্বর আইন, কিন্তু এখন এর নাম হয়ে গেছে অ্যান্টি কলোময়স্কি ল। বলুন তো, বাংলাদেশে এরকম একটি আইন হলে কি নাম হতো? প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে।